নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা 25টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। হাসপাতাল থেকে সদ্যজাত চুরি, গর্ভে কোনো সন্তানই ছিল না, চিকিৎসকের দাবিতে হইচই। গোয়ালঘরের গুতোগুতি, দিলীপের সবার পরে উত্তরপাড়ার বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা তৃণমূলের। সেলফি তোলা মানেই প্রেম নয়, হুমায়ুন সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝেই কি সাফাই সেলিমের। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর, ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার। লক্ষ্মীর ভান্ডার থেকে কেন বঞ্চিত ময়নার 7,000 মহিলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। আনন্দপুর অগ্নিকাণ্ডে রুট বদল সহ বেশ কিছু শর্ত সাপেক্ষে শুক্রবার শুভেন্দুদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মমতার কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন হাওড়ার জহির এবং জামাতের পরিবার। এসআইআর আতঙ্কে মৃতদের জন্য চাইবেন বিচার। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতার পথে যান নিয়ন্ত্রণ, আরও কিছু বিধি জারি করে বিজ্ঞপ্তি পুলিশের। ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওসাদ। আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে হল 16, পুলিশের খাতায় নিখোঁজ 28, নিহতদের পরিচয় জানতে শুরু হচ্ছে ডিএনএ ম্যাপিং। কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে না অনিত থাপার, বিজেপির দাবি মমতার ভয়ে সরগরম পাহাড়ের রাজনীতি। শামশেরগঞ্জে ব্যবসায়ীকে এলো পাথারে গুলি করে খুন, আততায়ীদের দোকানের ভিতরে অতর্কিতে আক্রমণ। মিমিকে হেনস্থার তদন্তে পুলিশকে বাধা, বনগাঁয় গ্রেপ্তার অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রী। 14 পুরুষের সব জিনিস ট্রাঙ্ক ভরে মাথায় করে হাজির, এসআইআর শুনানি কেন্দ্রে 72 বছরের বৃদ্ধ। নজরে নবান্ন, ভোটে কোন পথে কর্মীরা, পুরুলিয়ায় 6 সংগঠনের বৈঠকে ডাক পেল না অজিত মাহাতোর দল। মাঝগঙ্গায় মাঝি সেজে জাল বিছিয়েছিল পুলিশ, মালদহে প্রচুর পিস্তল কার্তুজ সহ গ্রেফতার পাচারকারী। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে গোটা শহরে হবে যান নিয়ন্ত্রণ, কখন কোথায় কিভাবে যাতায়াত দিনক্ষণ জানুন। পাচারের অভিযোগে ধৃত দিদিমা, জেলে দেখা করতে গিয়ে বিপুল মাদক সহ গ্রেফতার গুণধর নাতিও। এসআইআর নোটিশ পাওয়ার পর থেকেই ভুগছিলেন আতঙ্কে, এবার ডোমজুর ও পোলবায় মৃত্যু 2 বৃদ্ধের। শান্তি আলোচনার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কো আসার আমন্ত্রণ রাশিয়ার। বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলাকেই, বিদায়ী ভাষণে পুলিশের কর্তব্য মনে করালেন রাজীব কুমার। কলকাতায় ফিরেই হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়, আগাম জামিনের আর্জি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার, এখনো আসতে পারলেন না মমতা। নাজিরাবাদে দাঁড়িয়ে আক্রমণ শুভেন্দুর। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাতাসে এখনও পোড়া গন্ধ। মৃত্যু মিছিল ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে, আর সেই আবহেই বিএনএস 163 ধারা কার্যকর থাকাকালীনই নাজিরাবাদে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির নেতাকর্মীদের নিয়ে মিছিল করলেন শুভেন্দু। দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করলেন তিনি। এত মৃত্যু কার স্বার্থে? মমতা প্রশাসন জবাব দাও। আনন্দপুর অগ্নিকাণ্ডে অবিলম্বে দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ চাই লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন নাজিরাবাদের রাস্তায় নামেন শুভেন্দু এবং বিজেপির কর্মী সমর্থকেরা। নাজিরাবাদ এবং সংলগ্ন এলাকায় 163 ধারা জারি থাকা সত্ত্বেও 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে ঘোষণা হওয়া সত্ত্বেও সেখানে মিছিল করে এগিয়ে যান তারা। এখনো কেন নাজিরাবাদে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আগেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক কর্মী সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছে যান তিনি। বলেন এখানে মৃত্যু মিছিল, অথচ মুখ্যমন্ত্রী আসেননি। ওনার বাড়ি 10 কিলোমিটারের মধ্যে, ওনার আসার উচিত ছিল। রাজ্যের প্রশাসনিক কর্মী উনি, প্রশাসনিক প্রধান। পৌরমন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম এসেছেন, অরূপ বসু এসেছেন। 32 ঘন্টা পর এসেছেন সুজিত বসু। তৃণমূলের অন্য কাউন্সিলরও এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে জানাই, দূর থেকে দেখবো আমি। এদিন মিছিল করে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান শুভেন্দুরা। স্থানীয় পুলিশ প্রশাসনও মোতায়েন ছিল সেখানে। একেবারে 4 জন করে ঘটনাস্থলে যাবেন বলে ঠিক করেন তারা। ঘটনাস্থলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ তথা ভারতে হয়েছে বলে জানা নেই আমাদের। অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কি পরিণতি হলো দেখুন।
আগুন লেগেছে মধ্যরাতে, দমকল এসেছে 6 ঘন্টা পর। কলকাতায় যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী, গোসাবা, ক্যানিং, সাগর, পাথর প্রতিমা, বাঁকুড়া, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় মানুষের কি দুরবস্থা। তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে। ছবি দেখলে চোখে জল আসবে। কেউ বেরোতে পারল না। জলাভূমি বুঝিয়ে কি করে রেখেছে। টাকা ছাড়া আর কোনো কথাই নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে তৃণমূলের চোরেরা। শুভেন্দুর দাবি, গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা বেআইনিভাবে নেওয়া হয়। বিধায়কের অফিসে 60,000 টাকা পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য দায়ী রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ প্রশাসন। আমরা বিজেপি আজ এসেছি বলে 163 ধারা লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা মন্ত্রীর সমমর্যাদার। আমাদের টিম মৃতদের পরিবারের পাশে রয়েছে, কাজ করছে। আমরা লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে 10 কিলোমিটার দূর, 3 দিন পরেও এখানে আসতে পারলেন না মুখ্যমন্ত্রী। তার মহত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, রাজধর্ম পালন করলেন না এখানে। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা করে মমতার জবাব চেয়ে সুজিতের পদত্যাগ চেয়ে শুক্রবার জনজোয়ারের ডাক দিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, মৃতদের পরিবারকে যে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে রাজ্য, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু। তার দাবি, প্রত্যেককে 50 লক্ষ টাকা করে দিতে হবে, চাকরি দিতে হবে পরিবারকে, আইসিকে সাসপেন্ড করতে হবে, পঞ্চায়েত ভেঙে দিতে হবে সরকারকে, জলাভূমি দখল করে বেআইনি গোডাউন চালানোর সঙ্গে যুক্ত সকলকে মধুকরদের জেলে পুরতে হবে বলে দাবিও জানান শুভেন্দু। নিখোঁজদের নিয়ে বিহিত না করলে আদালতে মামলার হুঁশিয়ারিও দেন তিনি। সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দেন তিনি। সকাল 11টা থেকে শুরু হবে মিছিল। অগ্নিমিত্রা পল বলেন, এসআইআর থামানোর জন্যই চলে যান, সোনালী খাতুনকে বাঁচানোর জন্য চলে যান। তার জন্য সময় আছে, কিন্তু এখানে যে এতজন মারা গেলেন, এখনো আসার সময় হলো না। এই হলো আমাদের। ফিরাদ হাকিম এসে বলছেন ওনার সময় হয়নি। আমাদের 15 বছর ধরে কি করছিলেন? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? ভূমি দপ্তর তো মুখ্যমন্ত্রীর অধীনে। অশোক দিন্দা বলেন, আমরা এখানকার থানা আইন প্রোটোকল মেনে চলি, চাইলে ব্যারিকেড ভাঙতেই পারি, কিন্তু আমরা করব আমাদের যেখানে আটকাবে সেখানে বসে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবো। সরকারের যে কাজ করা উচিত সেটা বিজেপি করছে। সেলফি তোলা মানেই প্রেম নয়। হুমায়ুন সাক্ষাৎ নিয়ে বিতর্কের মাঝে কি সাফাই সেলিমের। বুধবার রাত থেকে চর্চায় সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জেইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সাক্ষাৎ। বামেরা আদর্শ থেকে সরে আসছে এমন কটাক্ষ উড়ে আসছে। দলের নিচুতলার কর্মীরাও এই সাক্ষাৎ মোটেই ভালোভাবে নেননি। প্রকাশ্যেই নিন্দা করতে শোনা যাচ্ছে। তারই মাঝে হুমায়ুন সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সেলিম। বললেন, সেলফি তোলা মানেই প্রেম নয়, অর্থাৎ কারো সঙ্গে সাক্ষাৎ মানেই জোট নয়, তেমনটাই দাবি করলেন তিনি। পাশাপাশি 26-এর জোট নিয়ে দলের অবস্থানও স্পষ্ট করে দিলেন তিনি। ঠিক কি বলেছেন সেলিম? তার কথায়, সেলফি তোলা মানেই প্রেম নয়। কারো মুখে ঝাল না খেয়ে আমি চেখে দেখি না। যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবার সঙ্গেই আলোচনা চান বলেই জানান তিনি। কে কি চাইছে তা বুঝে তারপর দলে আলোচনা হবে, সিদ্ধান্ত তারপরে। এদিন মোহাম্মদ সেলিম বলেন, সিপিআইএম এর বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে। রাজনৈতিকভাবে সমঝোতা, আসন সমঝোতা, ভাগাভাগি, এগুলো সব হয় আলিমুদ্দিনে। অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয়। এখন আমরা সেই পর্যায়ে রয়েছি। সেলিম আরও বলেন, আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চলছে, সেটা 2-1 দিনের মধ্যেই শেষ হবে। আমরা আগে থেকেই বলে দিয়েছি বামফ্রন্ট অগ্রাধিকার পাবে। তারপর অনেক বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে যারা বামফ্রন্টের মধ্যে নেই। তারা বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য এক কাট্টা হচ্ছে। তাদের সঙ্গেও কথাবার্তা চলছে। এরপর বাইরের যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে বলে মনে হয়, শেষ পর্যন্ত থাকবে মানুষের অধিকার দাবি দেওয়ার কথা বলার জন্য, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এরপরেই হুমায়ুন প্রসঙ্গ তুলে সেলিম আরও বলেন, হুমায়ুন কবির একটা সময় মমতার কোলে ছিল, আবার বিজেপিতে গেল, প্রার্থী হলো, আবার তৃণমূলে এসে এমএলএ হলো। সেগুলোতে কোনো সমস্যা নেই। এখন কে কাকে চোখ মেরেছে সেটা চোখের বালি হয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়। এদিন জোট প্রশ্নে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে একহাত নেন সেলিম। তিনি বলেন, অধীর চৌধুরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটি বেশি দরদ আছে। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি বলবে তার জন্য অপেক্ষা করছেন। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে, নাকি বামেদের সঙ্গে যাবে। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতার দেওয়া ঘর। ভাঙড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফকে ভোট দিলে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার।
ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করেন ভোগালী 2 তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেই সভাতে উপস্থিত হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইএসএফ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে। তিনি বলেন, ভোট দেবেন আইএসএফকে আর ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছেন ভুলে যান। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলে টাকা পাবে, তাও টাকা পাবে ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম, কথা যেমন এখানেই বলে যাচ্ছি, কাজেও প্রমাণ করে দেব। যদি না করতে পারে রাজনীতি করব না, ছেড়ে দেব। বিরোধীদের প্রকাশ্য সভা থেকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিতে দেখা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। পাল্টা দক্ষিণ ২৪ পরগনা আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা বলেন, শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করছেন। সাধারণ মানুষের ওপর আর কোনোই উনি ভরসা রাখতে পারছেন না, যার কারণে এভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারি নিয়ে বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধুমাত্র ভুমরু গ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের থেকে তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে। আবার ঘর দেব না, ভোট দিতে হবে, তার জন্য এখন থেকেই হুমকি শুরু হয়ে গিয়েছে। যতই ভোট এগিয়ে আসবে ততই এই ধরনের হুমকির ঘটনা বাড়বে, কারণ এবারের নির্বাচনের লড়াইটা যে কঠিন তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার থেকে কেন বঞ্চিত ময়নার ৭,০০০ মহিলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। লক্ষ্মীর ভান্ডারে টাকা পান রাজ্যের সমস্ত মহিলা। এই প্রকল্পে সাধারণ বা জেনারেল মহিলারা ১,০০০ টাকা এবং তফসিলিরা ১,২০০ টাকা পান। অথচ অভিযোগ, গত ৫ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তত ৭,০০০ মহিলা। আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচার গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই এলাকার প্রায় ৭,০০০ মহিলার দাবি, তারা গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ থাকার ফলে বঞ্চনার শিকার হচ্ছেন ওই মহিলারা। সে কারণে জেলা শাসকের মাধ্যমে সরাসরি ব্যাংকে আসার কথা যে টাকা, তা পাচ্ছেন না তারা। প্রাপ্য টাকা আদায়ের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি ছিল। শুক্রবারই ওই মামলায় আইনজীবী বিল্লতল ভট্টাচার্যের সওয়াল, গত বছরের সেপ্টেম্বর থেকে অন্তত ৭,০০০ মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। একথা শোনার পরে রাজ্য সরকারের কাছ থেকে আদালত জানতে চায়, কেন বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মামলার জন্য যেন এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রাখা না হয়, তাও জানিয়েছে আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলায় পরবর্তী শুনানি। আদালতে কি রিপোর্ট দেয় রাজ্য, সেদিকে নজর বঞ্চিতদের। হাসপাতাল থেকে সদ্যজাত চুরি, গর্ভে কোনো সন্তানই ছিল না, চিকিৎসকের দাবিতে হইচই। সদ্যজাত চুরির অভিযোগে উত্তেজনা ছড়ালো জেলা সদর হাসপাতালে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই তরুণীর গর্ভে কোনো সন্তানই ছিল না। চিকিৎসকের দাবি, এই ঘটনা আসলে ফ্যান্টম প্রেগন্যান্সি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। ঘটনা ঘিরে চাঞ্চল্য, উত্তেজনা ছাড়ায় হাসপাতাল চত্বরে। বিক্ষোভ দেখানো হয় হাসপাতাল চত্বরে। পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। কিন্তু ঘটনাটি ঠিক কি? নবদ্বীপ ব্লকের চরকাষ্টশালের বাসিন্দা মাম্পি খাতুন, তিনি গর্ভবতী ছিলেন বলে পরিবার সূত্রে খবর। তার চিকিৎসাও চলছিল বলে খবর। প্রসব বেদনা নিয়ে তিনি বুধবার হাসপাতালে ভর্তি হন, কিন্তু পরে জানা যায় তিনি সন্তান সম্ভবা ছিলেন না। আর তা নিয়েই শুরু হয় তুমুল বিবাদ। সদ্যজাত চুরির অভিযোগে উত্তেজনা জেলা সদর হাসপাতালে। চিকিৎসকের দাবি ফ্যান্টম প্রেগন্যান্সি। অভিযোগ, ১০ মাস ধরে গর্ভবতী থাকার পর প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার কৃষ্ণনগরের জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নবদ্বীপ ব্লকের চরকাষ্ঠশালীর বাসিন্দা মাম্পি খাতুন। পরিবারের দাবি, প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার গর্ভে কোনো সন্তানই ছিল না। সদ্যজাতকে চুরির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রসূতির পরিবারের লোকজন। প্রসূতির বাবা শাহর শেখ জানান, প্রায় ১০ মাস ধরে গর্ভবতী ছিলেন মাম্পি খাতুন। নিয়মিত তিনি জেলা সদর হাসপাতালে বহির্বিভাগে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসাধীন ছিলেন। ২৮শে জানুয়ারি তার প্রসবের সম্ভাব্য দিন ধার্য ছিল।
প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার সকালে তাকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়। তার কথায় দুপুরে মেয়ের সন্তান প্রসব হয়। এখনো পর্যন্ত সেই সন্তানের কোনো খোঁজ পাচ্ছি না। যদিও কর্তব্যরত চিকিৎসক ভবতোষ ভৌমিকের দাবি, ওই যুবতী আদৌ গর্ভবতী ছিলেন না। চিকিৎসকদের মতে তিনি মানসিকভাবে নিজেকে গর্ভবতী বলে মনে করছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ফ্যান্টম প্রেগন্যান্সি। কিন্তু পরে পরিবারের লোকজনকে জানানো হয় তার গর্ভে আদৌ কোনো সন্তানই ছিল না। আর এই কথায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। সদ্যোজাতকে দেখতে যাওয়ার দাবি জানাতে থাকেন তারা। তাদের আরও অভিযোগ, সন্তানকে চুরি করা হয়েছে। এই দাবি তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনার উপর নজর রাখছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।